স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সহজ ছিল না ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া। নাজমুল শান্ত নিজেই জানালেন এমন কথা, জানিয়েছেন প্রস্তাব আসলে আর কখনো ক্যাপ্টেন্সির দায়িত্ব নেবেন কিনা। টি-20 দল থেকে নিজের বাদ পড়া নিয়েও কথা বলেছেন সদ্য সাবেক হওয়া টেস্ট কাপ্তান। নানা বিষয়ে একান্ত সাক্ষাৎকারে খেলাযোগে খোলামেলা কথা বলেছেন নাজমুল শান্ত। আজ থাকছে প্রথম পর্ব। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সদ্যই সাবেক হওয়া ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আপাতত একটা লম্বা ব্রেক পেয়েছেন। নাজমুল হোসেন শান্তকে দেখলে আপনাদের একটু নতুন নতুন মনে হতে পারে, কারণ তার লুকেও কিন্তু অনেকটা চেঞ্জ এসেছে। পাশাপাশি হয়তোবা নিজেকে আরও নতুন করে নতুনভাবে তৈরি করছেন। শান্ত, কেন ছিল আসলে আগে লম্বা চুল, আবার এখন বা এই শর্ট টাইমের মধ্যে কেন আবার পরিবর্তনটা? হ্যাঁ, ছিল, বেশ কিছুদিন ছিল, কখনো লম্বা চুল রাখা হয়নি, বাট এবার রেখেছিলাম। বেশ কিছুদিন ছিল, বাট পরবর্তীতে মনে হলো যে আসলে মেনটেন করা কষ্ট হয়ে যাচ্ছে, তো এই কারণে। কোনো ধরনের শ্যাম্পুর ব্র্যান্ড আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এর মধ্যে? না না না, এরকম কোনো কিছু না, বাট জাস্ট শখের কারণে করা। ভালো সময় কেটেছে। এর মধ্যে আবার আমরা সোশ্যাল মিডিয়ায় নাজমুল হোসেন শান্তকে ফুটবলার নাজমুল হোসেন শান্ত, গোলকিপার নাজমুল হোসেন শান্ত হিসেবে আবিষ্কার করেছি। এটার রহস্যটা কি আসলে? আমরা এলাকায় আমি গেলে প্রতি বছরই আমরা একটা ফুটবল ম্যাচ খেলি, সিনিয়র জুনিয়রদের একটা ভিতরে ম্যাচ চলে, সো এবারও খেলার সুযোগ হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো দেখেছি এর মধ্যে দেখলাম একটা পেনাল্টি মিস করেছেন, আবার গোলকিপিং এ দেখলাম ভালো সেভও করেছেন। এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? না, খুব ভালো। পেনাল্টি মিস করেছি, এটা একটা কি বলবো, নতুন এক্সপেরিয়েন্স। আর আমার তো সবসময় নেগেটিভ জিনিসগুলো সবার সামনে বেশি আসে। এর আগে 2টা গোল করেছি যখন নর্মাল খেলা চলতেছিল, সেটা সামনে কারো আসেনি, বাট উইচ ইজ ফাইন, ফানের জন্য ভালো। কোন পজিশনটা বেশি পছন্দ? স্ট্রাইকার। স্ট্রাইকার? তাহলে গোলকিপার হতে গেলেন কেন? না, ওই যে বললাম যে এলাকায় বড় ভাইদের এক্সপেকটেশন শান্ত সবকিছু করবে। এনিওয়ে, গোল মিস করেছেন, নিশ্চয়ই সামনে যে সুযোগগুলো আছে সেগুলো আসলে ভালোভাবে কাজে লাগাতে চাইবেন, সুযোগগুলো মিস করতে চাইবেন না। সবচেয়ে বেশি আলোচনা যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে আপনার ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়া নিয়ে, এবং এটা আপনি মোটামুটি ক্লিয়ার করেছেন শ্রীলঙ্কাতেই। আপনি কি একদমই খুব সহজেই সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন? না, ইটস নট ইজি। যদি আমি অনেস্টলি বলি, এটা খুব কঠিন একটা ডিসিশন ছিল। আমি যখন টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছি, এবং এটা আমার জন্য একটা ডিফিকাল্ট সময় ছিল, বাট আমি এটা খুব প্রফেশনালি হ্যান্ডেল করার চেষ্টা করেছি, এবং এটা আমি খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করেছি। ক্রিকেট বোর্ড আমাকে জানালো যে ওয়ান ডেতে তারা আরেকজনকে ভাবছেন। সেই মুহূর্তে আমি আসলে ডিসাইড করেছি যে দলের বেটারমেন্টের কারণে আমার সরে যাওয়া উচিত। ইটস নট অ্যাবাউট যে আমি 2টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি পাইনি তাই আমি এখন করবো না, জিনিসটা এমন না। ইটস অল অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট টিম। আরও একবার ক্যাপ্টেন্সির দায়িত্ব যদি আপনার কাঁধে দিতে চায় বিসিবি, আপনি কি নেবেন? আমি সবসময় যেটা বলে থাকি যে একটা ক্যাপ্টেন লম্বা সময় যদি পায় তার জন্য প্ল্যান করাটা সুবিধা হয়, এবং সেই প্লেয়ারদেরকে ওইভাবে ওই ভরসাটুকু দিতে পারে। তো সব মিলে যদি সব কিছু মিলে যায় এবং ক্রিকেট বোর্ডের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার পজিশনে থাকে, মেবি আসতেও পারি। বাট এই মুহূর্তে আসলে এই কোশ্চেনটা আসলে উত্তর দেওয়া আমার জন্য ডিফিকাল্ট, এবং এই বিষয়টা নিয়ে আমি আর বাড়তি কোনো ডিসকাশনও চাই না, কারণ এই মুহূর্তে আমাদের যে 2টা ক্যাপ্টেন আছে, আমি একটু আগে যেটা বললাম যে তাদের অনেক ইম্পর্টেন্ট একটা রোল, তারা বেশ কিছু সময়ও পেয়েছেন। আমি চাইবো যে তারাই দলটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার চিন্তাটা কি আসলে টি-20 ক্রিকেট নিয়ে আপনার ভাবনাটা কি? আপাতত যেহেতু আপনি দলের সঙ্গে নেই, এই দলে অবশ্যই আমি কামব্যাক করার জন্য ওই প্রস্তুতিটা নিচ্ছি, এবং আমার যদি আপনি লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপ, দেন বিপিএল, দেন ইংল্যান্ড সিরিজ, 22-23 সময়টা খুব ভালো গিয়েছিল, এবং তারপরের সিজনটা খুব ভালো যায়নি। স্ট্রাইক রেটের হিসাব যদি আমরা করি, রানের দিক দিয়ে মোটামুটি রান হচ্ছিল। ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো আছে, বিপিএল আছে, দেন এনসিএল, টি-20 আছে, যদি এই টুর্নামেন্টগুলোতে আমি পারফর্ম করতে পারি এবং যে জায়গায় আমার ল্যাকিংস আছে সেই জায়গাগুলোতে আমি ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে দলে সিলেক্টররা যদি আবার মনে করেন তাহলে আবার কামব্যাক করার সুযোগ আছে। জাস্ট যখন টিম সিলেকশন হয়েছে শ্রীলঙ্কা সিরিজের আগে, তখন সিলেক্টর জাস্ট জানিয়েছে আমি দলে থাকছি না। রিজনটাও আমাকে মোটামুটিভাবে বলা হয়েছে আমি কেন দলে নেই। সো আমার একটা ছোটোখাটো ধারণা আছে যে আমি কেন দল থেকে বাদ পড়ে গেছি। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। এশিয়া কাপে সেমিফাইনাল নয় বরং ফাইনাল খেলার যোগ্য বাংলাদেশ, এমনকি গ্রুপ পর্বে আছে 2 থেকে 3টা ম্যাচ জেতার সুযোগ, এমনটাই মনে করেন জাতীয় দলের পেসার খালেদ আহমেদ। জানিয়েছেন পেসারদের ভিড়ে নিজেকে এগিয়ে নিতে কাজ করছেন, যার ফল মিলেছে গ্লোবাল সুপার লিগে। খালেদের কথা তুলে ধরছেন পার্থ বণিক।
মিরপুর শেরে বাংলায় শ্যাডো বোলিংয়ে এবাদত হোসেন ইনজুরির জন্য ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে হারিয়েছেন 2টা বছর। ফিরবেন, কবে ফিরবেন একটা শঙ্কা তো ছিলই। পাশাপাশি জাতীয় দলে আবার এক ঝাঁক পেস বোলার, সবকিছুকে পাশ কাটিয়েই কিছুদিন আগে এবাদত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেললেন। এমন টাফ কম্পিটিশন কন্ডিশন উতরে যিনি এসেছেন সেই কিনা আবার নেট বোলারকে টিপস দিচ্ছেন। জাতীয় দলে ব্যাটারদের দুর্দশার বিপরীতে পেস ইউনিটের সাফল্য এমন সব ছবির জন্যই সফল হয়েছে, যেখানে সবাই সবাইকে হেল্প করেন। প্রতিযোগিতা থাকলেও সহযোগিতা কমে না। এবাদতের মতো ন্যাশনাল টিমে থাকা প্লেয়ার হোক কিংবা শফিউল রানাদের মতো ন্যাশনাল টিমের বাইরে থাকা বোলার, কিভাবে তারা এই কম্পিটিশনে নিজেদের প্রস্তুত রাখেন সেটাই এবার পরিষ্কার করলেন খালেদ আহমেদ। আপনি যখন কম্পিটিশনে থাকবেন আপনি কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার ফিটনেসটা আরও বেশি বাড়াইতে চেষ্টা করতেছি যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি। তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করেছে। না আমি যদি পিছিয়ে যাই তাহলে আমি অনেক পিছিয়ে যাবো। তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করি। গ্লোবাল সুপার লিগে এবার রংপুর রাইডার্সের হাতে শিরোপা ধরা দেয়নি ঠিকই, তবে দলকে ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রাখেন খালেদ। 4 ইনিংসে 11 উইকেট নিয়ে হয়েছেন আসরের দ্বিতীয় সেরা উইকেট টেকার। গ্লোবাল সুপার লিগে যাবার আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন খালেদ আহমেদ, যদিও খেলার সুযোগ হয়নি। তারপরেও টেস্ট দলে থেকে খালেদকে নিতে হয়েছিল গ্লোবাল সুপার লিগের জন্য টি20 ফরম্যাটের প্রস্তুতি। কিভাবে নিয়েছিলেন সেটাই জানালেন এবার। আমি যখন ইয়েতে ছিলাম, সেকেন্ড টেস্ট খেলি নাই, তখন আমি লাল বলের মাধ্যমেই প্র্যাকটিস করতেছিলাম। যাতে আমি যেহেতু জিএসএলে যাবো আগে জানছি, তখন ওই প্র্যাকটিসটা আমি ওখানে করতেছিলাম শ্রীলঙ্কাতে। 7 বছরের টেস্ট ক্যারিয়ারে খালেদ 16 টেস্ট খেললেও এখন পর্যন্ত টি20 খেলেছেন মাত্র একটা। আসন্ন এশিয়া কাপে দলের সুযোগ পাবেন কিনা সে নিয়েও আছে সংশয়। তবে শর্টার ফরম্যাটে খালেদ এই মুহূর্তে ন্যাশনাল টিমের হয়ে না খেললেও বিপিএল কিংবা ঘরোয়া টি20তে নিয়মিতই পারফর্ম করছেন। এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি20 ফরম্যাটে, যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা। বড় এই মঞ্চে বাংলাদেশ কত দূর যেতে পারবে এই প্রশ্ন করা হলে ইতিবাচক উত্তর দেন এই টাইগার পেসার। আমার বিশ্বাস আমরা এশিয়া কাপ ফাইনাল খেলার মতো দল। আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে 2-3টা ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই ফাইনাল খেলতে পারব। পার্থ বণিক, 71, ঢাকা। ভাইরাল ভিডিওতে সবাই দেখলো ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বাজে ব্যবহার করেছেন কেনিংটন ওভালের কিউরেটরের সাথে। তবে ভারতীয়রা বলছে আসল চালটা দিয়েছে ওদের প্রতিপক্ষ ইংল্যান্ডই, আর তারা যা করেছে সেটা টিম ইন্ডিয়াকে তাতিয়ে দেবে, সেটা স্বাগতিকরা ভালোভাবেই টের পাবে লন্ডনে সিরিজের শেষ টেস্টে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ভারতকে কোনো কারণে রাগিয়ে দিলে কিংবা ওদের যদি কোনো কারণে দেয়ালে পিঠ ঠেকে যায় তবে আর রক্ষে নেই। প্রতিপক্ষ যেই হোক তার ষাঁড়ের সর্বনাশ করে ছেড়ে দেবে ওরা। গম্ভীর ভার্সেস ইংলিশ কিউরেটরের লড়াই প্রসঙ্গে যেন ইংল্যান্ডকে সুপরামর্শই দিলেন রবিচন্দ্র আশ্বিন। মাঠে যারা খেলবেন কিংবা দলের সাথে যারা যুক্ত আছেন সরাসরি, তারা মুখে কুলু পেটে থাকলেও ব্যাট চালালেন আশ্বিন, সেটা নিজের ইউটিউব চ্যানেলে। ভারতীয় অলরাউন্ডার বলছেন ভিডিও দেখেই তার মনে হয়েছে ইংলিশরা করছেটা কি। ভালোই সিরিজটা জিতে নিতে চাইলে এভাবে ভারতীয়দের নিশ্চয়ই তাতিয়ে দেয়া উচিত হবে না, কারণ যখনই মাঠের ভেতরে কিংবা বাইরে এমন কিছু হবে তারা বরাবরই তেতে ওঠে। ঘটনার শুরু থেকেই একটু শুরু করা যাক। ভারতের ট্রেনিং সেশনে হেড কোচ গৌতম গম্ভীরকে দেখা গেল এক ইংলিশ ভদ্রলোককে শাসাতে। পরে জানা গেল তিনি আর কেউ নন, কেনিংটন ওভালের কিউরেটর লি ফর্টিস। ব্যাস, আর যায় কোথায়? মুহূর্তেই শুরু হলো আলোচনা। ভারতের হেড কোচ মাইন্ড করেছেন, কারণ লন্ডনের উইকেট তার মন মতো হয়নি। এমন কেন হলো সেটা নিয়েই কিউরেটরকে নাকি এক হাত নিয়েছেন গম্ভীর। কিন্তু স্বাগতিকরা তো নিজেদের সুবিধা অনুযায়ী পিচ তৈরি করে। সারা দুনিয়াতেই ক্রিকেট কালচার। গম্ভীর কি তবে মোড়ল হওয়ার সুবিধা নিতে চাইলেন? আরেকটু তলিয়ে জানা গেল যে উইকেটে ইংল্যান্ডের সাথে ভারতের শেষ ম্যাচটা হবে, তাতে ঘাসের উচ্চতা আরেকটু বাড়াতে কাজ করছিল মাঠ কর্মীরা। আর এই সময়ে প্রধান কিউরেটর ফর্টিস গেস্ট টিমকে পিচের ধারে কাছে ঘেঁষতে দিতে রাজি না। সে কারণেই খেপে টেপে একাকার গম্ভীর। এমনিতেও চলতি সিরিজে ভারত খুব একটা স্বস্তিতে নেই। সিনিয়রদের বিদায়ে যাচ্ছে বেশ একটা ট্রানজিশন টাইমের ভেতর দিয়ে। গেল ম্যাচটা ড্র করলেও সিরিজে 2-1 ব্যবধানে পিছিয়ে আছে ওরা। আর গম্ভীরের রকচটা স্বভাব সম্পর্কে তো সবারই জানা। মাথায় এশিয়া কাপের টেনশন, তার উপর ইংলিশ কিউরেটরের কথা পছন্দ একদমই হয়নি, তাই লেগে গেছে ঝগড়া।
দোষ কার সে প্রসঙ্গ পরে। শেষ ম্যাচের আগে টিম ইন্ডিয়া যে প্রচণ্ড চাপে আছে, বিশেষ করে তাদের হেড কোচ, সেটা তো বলাই যায়। সিরিজ হেরে বাড়ি ফিরলে আর তারপর যদি এশিয়া কাপেও ভালো কিছু না হয়, তবে যে শুরু হতে পারে চাকরি নিয়েই টানাটানি। তবে আসুইন মনে করিয়ে দিচ্ছেন, এমন সিচুয়েশনে ভারতীয়রা বিস্ট হয়ে ওঠে রীতিমতো, তখন ওদের সামলানো কঠিন। এখন প্রশ্ন হলো, সেই বিরাট কোহলি কিংবা আসুইন কেউই দলে নেই। উইকেটের ঘাস কতটা লম্বা ইংলিশরা করতে পারলো সেটাও জানা যায়নি। তবে বৃহস্পতিবার থেকে যে টেস্ট ওভালে শুরু, সেখানে ভারতকে জিততেই হবে এটা নিশ্চিত। এই সফরে যে দেয়ালে সত্যিই পিঠ ঠেকে গেছে মেন ইন ব্লুদের। খালিদ জামিল, ৭১। ৩৯ বছর বয়সে যেন দ্বিতীয়বার অভিষেকের অপেক্ষায় জিম্বাবুইয়ান উইকেট কিপার ব্যাটার ব্র্যান্ডন টেইলর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন টেস্ট ক্রিকেট দিয়ে। আইসিসির দুর্নীতি ও অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার কারণে ২০২২ সালে ৩.৫ বছরের নিষেধাজ্ঞা পান এই তারকা ক্রিকেটার। গেল ২৫ জুলাই নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন সবশেষ টেস্ট। ৪ বছর পর জাতীয় দলে ফিরে কেমন করবেন টেইলর, তা দেখতে মুখিয়ে আছেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেইগ আরভিন। অভিষেকে চ্যাম্পিয়ন আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। সপ্তম জাতীয় নারী বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজিতে হারিয়েছেন বাংলাদেশ আনসারের আফরা খন্দকারকে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন জিনাতের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে পদক এনে দেওয়া। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। তবে কি ফুটবল ছেড়ে বক্সিং শিখছেন আফিদা খন্দকার? প্রথম দেখায় এমনটা আপনি ভাবতেই পারেন, তবে না। বড় বোন আফরা খন্দকারকে উৎসাহ যোগাতেই মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় নারী ফুটবল দলের কাপ্তান, সঙ্গে তাদের বাবা মা। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল, উৎসবমুখর পরিবেশে সবার মধ্যমণি আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। বাংলাদেশের মেয়ে ৩১ বছর বয়সে অংশ নিচ্ছেন ঘরোয়া আসরে। তাকে ঘিরে সবার আগ্রহ উদ্দীপনা চরমে। জাতীয় নারী ফুটবল দলের কাপ্তান আফিদা খন্দকার থেকে সাধারণ জনতা, সবার ভালোবাসায় সিক্ত এই বক্সার। আন্তর্জাতিক অঙ্গনে সোনা জিতেছিলেন আরও আগেই। অপেক্ষা ছিল দেশের মাটিতে সেটা অর্জন করা। প্রথমবার জাতীয় পর্যায়ে অংশ নিয়েই চ্যাম্পিয়ন আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ফাইনালে ৫২ কেজি ক্যাটাগরিতে তার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ আনসারের আফরা খন্দকার। দেশসেরা হয়ে খুশিতে আত্মহারা জিনাত। I feel so good. বাংলাদেশ এখন চ্যাম্পিয়ন বলতে পারি আমি অফিসিয়ালি। রাইট, আমি খেলতেছি বাংলাদেশের জন্য ২ বছর ইন্টারন্যাশনালি অন্য কান্ট্রি। এখন বাংলাদেশে আসতে পারি, ফাইনালি সবাই সামনে খেলতে পারছি, খুব ভালো লাগতেছে। আমি বাংলাদেশি, কেন করবো না? Obviously I was born in the US, so I'm American as well, but নিউ ইয়র্কে USA জুড়ে খেলতেছিলাম ২ বছরে। And that was what 2023 হলো Olympic trial চলো, so I had to make the decision to US জন্য করবো, বাংলাদেশ জন্য করবো। এখানেই থামছেন না এ বক্সার, লক্ষ্য আকাশচুম্বী। বাংলাদেশকে এনে দিতে চান আন্তর্জাতিক সাফল্য। কি করতে চান করতে পারেন, যদি কেউ না বলে আসলে don't listen to them. ওইটা হলো আসলে the lesson, because আমি জীবনে স্পোর্ট খেলি নাই, nothing. এটা I just worked really 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 hard, আর এই জন্য আসতে পারি এখন এখানে। ফিউচার প্ল্যান কি? Keep winning. এটা হলো just শুরু, সো ইনশাআল্লাহ আর করতে পারি। বেস্ট অফ লাক। জিনাতের সঙ্গে পেরে ওঠেনি মেয়ে আফরা, তাতে অবশ্য আফসোস নাই বাবা খন্দকার আরিফ হাসানের। জিনাতের সঙ্গে খেলতে পারাটাই অনেক বড় কিছু বলছেন তিনি। না, ও যে ফাইনালে উঠছে এইটাতে আমি খুশি। আর জানেন যে জিনাত বাংলাদেশের মধ্যে এখন শ্রেষ্ঠ বক্সার, সে কিন্তু ইন্টারন্যাশনালি গোল্ড পাওয়া বক্সার। জিনাতের সাথে খেলছে, কীভাবে খেলতে হবে আগামীতে, সে কিন্তু সেই কৌশলটা। ফাইনাল হারলেও পুরো পরিবার সহ মাঠে বসে খেলা দেখতে পেরে আনন্দিত আফরার মা। আফিদা উল্লসিত বড় বোনের খেলা দেখে। জিততেই হবে এমন কোনো কথা নাই, শেখারও অনেক কিছু বিষয় আছে। আশা করি ও ভবিষ্যতে এর থেকে কিছু ভালো কিছু নিয়ে আরো ভবিষ্যতে আরো ভালো কিছু করবে। বক্সিংটা বেশি কঠিন, কারণ একক খেলা, মার খেতে হয়, মার দিতে হয়, তো বক্সিংটা বেশি কঠিন লাগছে। এটা খুবই ভালো লাগতেছে, আমরা সবাই একসাথে অনেকদিন পর একসাথে তাও বোনের ফিল্ডে আসি, তো বোনকে সাপোর্ট দিতে এটা খুবই ভালো লাগছে। হাসান সজীব, ৭১।
এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপকে সামনে রেখে 22 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লাওসে শুরু হতে যাওয়া এবারের আসরে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন আফিদা খন্দকার। 6 আগস্ট শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তাছাড়া অনূর্ধ্ব 20 দল হলেও বয়স কম থাকায় আফিদা ছাড়াও এই দলে খেলবেন জাতীয় দলের আরও 3 ফুটবলার। তারা হলেন ফরওয়ার্ড মোসাম্মদ সাগরিকা, মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তার। আর এতে অভিজ্ঞতার বিচারে বেশ খানিকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। তাছাড়া নানা পর্যায়ের ফুটবলের সম্ভাবনাময় ও পরীক্ষিত মুখদের নিয়ে সাজানো হয়েছে এই দল, যাদের অনেকেই ঘরোয়া ফুটবলে ইতিমধ্যে নজর কেড়েছেন। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।